কেমন আছো ছাত্ররা? অষ্টম শ্রেণীর ইতিহাসের উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, যা তোমাদের তৃতীয় অধ্যায়ে আছে, তার পার্ট 3 আমি তোমাদেরকে পড়াবো। তো চলো শুরু করা যাক। তো তোমরা দেখবে তোমাদের যে বইটা আছে অতীত ঐতিহ্য অষ্টম শ্রেণীর, তো এই দিকে তোমার সূচিপত্র দেওয়া আছে। সূচিপত্র তৃতীয় অধ্যায়ে যাবে এবং 44 পাতা খুললে তোমরা পেয়ে যাবে নতুন শিক্ষা, এবং নতুন শিক্ষাতেই আজকে আমাদের পার্ট 3 পড়া থাকবে। এই নতুন শিক্ষা বলার আগে আমি কয়েকটা কথা বলি, যেটা তোমাদেরকে একটু বুঝতে হবে। তোমরা যদি উপনিবেশিক প্রতিষ্ঠার পার্ট 1 এবং পার্ট 2 দেখে থাকো, তো সেখানে দেখতে পাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপনিবেশিক ক্ষমতা অর্জনের সাথে সাথে কিছু সংস্কার করতে শুরু করেছিল। সেই সংস্কারগুলি কি কি ছিল? সেই সংস্কারগুলো ছিল পুলিশ ব্যবস্থা, সেই রাজস্ব ব্যবস্থা, সেনাবাহিনী এবং নতুন শিক্ষা। তো আজকে আমরা পড়ব নতুন শিক্ষা। তো নতুন শিক্ষা, তারা যে শিক্ষা প্রণয়ন করলো, তাদের মূল উদ্দেশ্য কি ছিল? তারা আস্তে আস্তে যখন ভারতে বড় অংশে বিস্তারিত হতে শুরু করলো, তখন তারা দেখলো যে ইংরেজরা কি বুঝলো, বিদেশ থেকে এত সৈন্য, এত আমলাতন্ত্র এনে এই ভারতকে শাসন করা যাবে না। তাহলে কি করতে হবে না, ভারতবাসীদেরকে, একদল ভারতবাসীকে কি করতে হবে, এমন একটা শিক্ষায় শিক্ষিত করতে হবে যাতে তারা রক্তে এবং মাংসতে ভারতীয় থাকবে, কিন্তু চিন্তা ও ভাবনাই হবে ব্রিটিশ। এই উদ্দেশ্য নিয়ে তারা কিছু পরিবর্তন করতে শুরু করে। তো দেখা যাক সেই পরিবর্তনগুলো কি কি ছিল। দেখো, নতুন শিক্ষা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ রক্ষার জন্য ওয়ারেন হেস্টিং ভারতবর্ষে এক বিশেষ ধরনের শিক্ষা বিস্তারের উদ্যোগ নিয়েছিল। তাহলে কি, কোম্পানি তার নিজের স্বার্থের জন্য ব্যবস্থা নিয়েছিল। আর কে করেছিল না, ওয়ারেন হেস্টিংস। তো আমি এগুলো পরপর করে বলছি, তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো। ফরাসি ও অন্যান্য ভারতীয় ভাষা জানা লোকদের তিনি কি রাজস্ব দপ্তরের কাজে নিয়োগ করেছিল। রাজস্ব দপ্তর মানে যেখানে ট্যাক্স নেওয়া হয়, সেখানে ভারতীয় ভাষা যারা জানে, ভারতীয় ভাষা বলতে কি বাংলা, হিন্দি, উড়িয়া, তামিল, এসব যারা জানে তাদেরকে কি হলো, নিয়োগ করলো, এবং যারা ফরাসি জানে তাদেরকেও নিয়োগ করা হলো। কোম্পানির কর্মচারীদের সুবিধার জন্য হিন্দু মুসলিম আইনগুলিকে ইংরেজি ভাষায় অনুবাদ করানোর উদ্যোগ নিয়েছিলেন হেস্টিংস। অন্যদিকে কোম্পানির বিভিন্ন নিয়ম নীতিগুলোকে বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করানো হয়েছিল। যেমন এলিজা ইমফে যে আইনগুলি বানিয়েছিলেন, সেগুলির ফরাসি ও বাংলায় অনুবাদ করানো হয়। তাহলে কি কি করানো হলো না, প্রথম তো যে হিন্দু এবং মুসলিমদের আইন আছে, সেই আইনগুলোকে ইংরেজিতে অনুবাদ করানো হলো। কারণ কি না, ব্রিটিশরা তো বুঝবে যে যদি এত বড় ভারতকে তারা শাসন করতে চায়, তাহলে এই দেশে কি আইন কানুন চলে সেগুলো তাদেরকে বুঝতে হবে। বোঝার জন্য ইংরাজি করলো, এবং সাথে সাথেই এলিজা ইম্পে যে ব্রিটিশদের তরফ থেকে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে যে আইনগুলো করেছিল, সেই আইনগুলোকে ভারতীয়দেরকে বোঝানোর জন্য ইংরাজি থেকে কি করলো না, ভারতীয় যে আঞ্চলিক ভাষা আছে সেই ভাষা, সেই সমস্ত ভাষাতে এই অনুবাদ করা হলো। তো এই যে অনুবাদগুলো করলো কে, তো আগে দেখা যাক। দেখো, জোনাথন ডানকন ও আইনগুলির বাংলা অনুবাদ করেন। তাহলে এর বাংলা অনুবাদ করলেন কে না, জোনাথন ডানকান। কত সালে না, 1783 খ্রিস্টাব্দে। তাহলে 1783 খ্রিস্টাব্দে করলো। বাস্তবে হেস্টিংস জানতেন উপনিবেশিক সমাজের জ্ঞান চর্চা ও চিন্তা ভাবনার সঙ্গে সম্যক পরিচয় প্রশাসনের কাজে লাগে। তাহলে কি হবে, যে জ্ঞান চর্চার এবং যে চিন্তা ভাবনার সঙ্গে যে সম্যক একটা কি হবে, কাজে লাগবে। তারপরে চলো, ওয়ারেন হেস্টিং বিভিন্ন অঞ্চলের সংস্কৃত পণ্ডিতদের কলকাতা এবং কি করলো, যারা সংস্কৃত পণ্ডিত আছে তাদেরকে কি করলো, কলকাতায় বিদ্যা চর্চার সুযোগ করে দিয়েছিলেন। ওয়ারেন হেস্টিং বিভিন্ন, যারা দেখো সংস্কৃত একটা ভাষা, তো সংস্কৃত সে সময় ভারতের একটা প্রধানতম ভাষা হিসাবেই ব্যবহার করা হতো। তো সংস্কৃত যে যারা পণ্ডিত ছিল, এই ভাষার এই সমস্ত জ্ঞানের যারা পণ্ডিত ছিলেন, তাদেরকে কি হলো, এই যে জ্ঞান চর্চার জন্য তাদেরকে একটা সুযোগ সুবিধা করে দিলেন। জোনাথন ডানকান ছাড়াও চার্লস উইলকিন্স এবং নাথানিয়েলস ব্রাসি হালেড হেস্টিংস এর উদ্যোগের সামিল হয়েছিলেন। মানে এরা সবাই মিলে কি হলো, এই যে শিক্ষার ব্যবস্থাকে উন্নতি করার জন্য সবাই মিলে সামিল হলো। পরেরটা দেখো, 1791 খ্রিস্টাব্দে বেনারসের জোনাথন ডানকন প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু কলেজ। এইটা একটু মনে রাখবে, হিন্দু কলেজ। তার মূল উদ্দেশ্য
ছিল ওই কলেজে শিক্ষিত ব্যক্তিরা উপনিবেশিক শাসন ও বিচারের ব্যবস্থাকে সুগঠিত করার কাজে সহায়তা করবেন। তাহলে ওনার মূল উদ্দেশ্য কি ছিল? তাহলে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয়? এগুলো কিন্তু শর্ট কোশ্চেন তোমরা পেয়ে যাবে, এমসিকিউ কিন্তু এই যদি বুঝতে থাকো পেয়ে যাবে। 1791 খ্রিস্টাব্দে ওই কলেজে তাহলে ব্যক্তি তাদের একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা তাদের ব্যক্তি স্বার্থ ছিল। কিন্তু এই হিন্দু কলেজটা একটু তোমাকে বুঝবে যে হিন্দু কলেজটা প্রথমে হিন্দু কলেজ ছিল, পরবর্তীকালে এটা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে গিয়েছিল এবং আজকের দিনে যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আছে সেটা এই হিন্দু কলেজ থেকেই রূপান্তর হয়েছিল। তো যাই হোক, যা যাক আগে দেখো, বস্তুত তার 10 বছর আগে, তো হিন্দু কলেজ যে হয়েছিল তার 10 বছর আগে 1781 খ্রিস্টাব্দে খানিকটা ওই উদ্দেশ্য নিয়ে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে ও আরবি ও ফরাসি ভাষা চর্চার উদ্যোগ নিয়েছিলেন। তাহলে কি হলো না, 1781 খ্রিস্টাব্দে তিনি মাদ্রাসা এবং আরবি ফরাসি যে ভাষা তার জ্ঞান চর্চার জন্য উদ্যোগ নিয়েছিলেন। তাহলে একদিকে যেমন সংস্কৃত ভাষা জ্ঞান চর্চার দিকে উদ্যোগ নেওয়া হয়েছে, আরেকদিকে আরবি এবং ফরাসি যে ভাষা সেইটারও কেউ একটু উন্নত করার জন্য কিন্তু সেই ব্যবস্থা নেওয়া হয়েছে, জ্ঞান চর্চার সুযোগ করে দেওয়া হয়েছে। উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে একটা প্রশ্ন তো এখানে পেয়ে গেলে উত্তর, উইলিয়াম জোন্স কত 1784 খ্রিস্টাব্দে কি করেছিল না, এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি মূলত সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন ভারতীয় সাহিত্যগুলির আধুনিক ইংরাজি ভাষায় অনুবাদ করাই ছিল জোন্সের লক্ষ্য। তাহলে কি লক্ষ্য ছিল না, যে সংস্কৃত ভাষায় লেখা যে প্রাচীন ভারতীয় সাহিত্যগুলো আছে সেইগুলোকে কি করবে না, আধুনিক ভাষায় অনুবাদ করাই। আধুনিক ভাষা বলতে তখন ইংরাজি ভাষায়। তিনি মনে করতেন ওই চর্চার ফলে ভারতের শিক্ষিত মানুষদের সঙ্গে ব্রিটিশদের বোঝাপড়া অনেক সুষম হবে। যারা ভারতীয় শিক্ষিত মানুষ আছে তাদের সঙ্গে যদি একটা বোঝাপড়া করতে হয়, তাহলে ভারতীয় যে পুরানো যে সমস্ত সাহিত্য আছে সেই সমস্ত সাহিত্য বইগুলোকে কি করতে হবে, ইংরেজিতে অনুবাদ করতে হবে এবং সেগুলোকে বুঝতে হবে এবং ভারতীয়দের সঙ্গে কি করা যাবে, সহজেই একটা সম্পর্ক স্থাপন করা যাবে। সেই সুষম বোঝাপড়ার ভিত্তিতেই উপনিবেশিক প্রশাসনের আরো সুযোগ বা সুগম হয়ে উঠবে বলে জোন্স মনে করতেন। তাহলে উনি কি বললো, সুষম বোঝা একটা উনি বললেন যে বুঝলেন যে এর মাধ্যমে কি হবে না, আরো ভালোভাবে আমাদের যে ব্যবস্থা তা আরো উন্নত হয়ে উঠবে। এশিয়াটিক সোসাইটি বিভিন্ন সদস্য এবং শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়ামস কলেজে পড়াতেন। তাহলে কে, উইলিয়াম কেরি কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজে পড়াতেন। তার পাশাপাশি 1801 খ্রিস্টাব্দ থেকে বিভিন্ন স্থানীয় পণ্ডিতদেরও ওই কলেজে নিয়োগ করা হয়। তাহলে যারা স্থানীয় পণ্ডিত ছিলেন তাদেরকেও কি হলো, আস্তে আস্তে ওই যে কলেজে নিয়োগ করা হলো। এইটা দেখবে, এটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি একটা ছবি। দেখো এখানে তোমরা পাবে কি না, উইলিয়াম কেরি ও ব্যাপটিক্স মিশন। তো তোমরা এটা বুঝবে উইলিয়াম ক্যারি হলো ইনি, ছবিটা তোমরা দেখতে পাচ্ছ উইলিয়াম ক্যারি। তো 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের পাশাপাশি শ্রীরামপুরে ব্যাপটিক্স মিশন স্থাপন করা হয়েছিল। তো এই 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের পাশাপাশি ফোর্ট উইলিয়াম কলেজ তো স্থাপন করা হয়েছে 1800 খ্রিস্টাব্দে, এবং তার পাশাপাশি কি শ্রীরামপুরেও একটা ব্যাপটিক্স মিশন স্থাপন করা হলো। এবং শ্রীরামপুরে মিশনারিরা ব্রিটিশ কোম্পানির তরফে শিক্ষা বিস্তারের বিভিন্ন উদ্যোগে সামিল হন। নিজেদের মুদ্রণ যন্ত্র, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বসিয়ে তারা বাংলা ভাষায় বিভিন্ন লেখা ছাপাতে শুরু করেন। তাহলে কি হলো, একদিকে যেমন তারা শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন কলেজ স্থাপন করলো, সাথে সাথে কি মুদ্রণ যন্ত্র, যে মুদ্রণ যন্ত্র মানে যেখানে ছাপা যায়, তো সেই বই ছাপার মেশিন তারা বসালেন এবং বাংলা ভাষায় বিভিন্ন লেখা ছাপাতে শুরু করলেন। এতদিন কি হতো, এতদিন হাতে লেখা হতো, যেটা অত্যন্ত কঠিন একটা মানে কি বলবো পদ্ধতি। তো এই মেশিনের সাহায্যে কি খুব সহজে খুব তাড়াতাড়ি অনেক বই ছাপানো গেল এবং কি সেইগুলো একদম পারফেক্ট ভাবে তৈরি হলো এবং খুব কম সময়ে হলো। শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম কেরি। তাহলে এই শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো উইলিয়াম কেরি।
তিনি ভারতীয় মহাকাব্যগুলি ইংরেজি ভাষায় অনুবাদ করেন। তাহলে তুমি আগেই বলেছিলাম তারা কি করতে চায় না, ভারতীয় যে কৃষ্টি কালচার বোঝার জন্য তারা কি করতে চায়, সমস্ত কিছুকে কি অনুবাদ করতে চায় কিসে, না ইংরাজি ভাষায়। তো সেরকমই উনি কি করেছিলেন না, মহাকাব্য যেগুলো ছিল সেইগুলোকে ইংরাজি ভাষায় অনুবাদ করলেন। তাছাড়া বাইবেলের একটি অংশকে বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করেছিলেন। তাহলে উনি আর পাশাপাশি বাইবেলের একটা অংশকে বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করেছিলেন কে, উইলিয়াম কেরি। তো কেন করেছিলেন, যাতে তাদের যে বাইবেল সেটাকে ভারতীয়রা বুঝতে পারে। 1778 খ্রিস্টাব্দে হালেদের লেখা বাংলা ব্যাকরণ বিষয়ক বইটিকেও সম্পাদনা করে প্রকাশ করেছিলেন কেরি। কেরি বলতে উইলিয়াম কেরি। তো তাহলে কি কি করলো তোমরা দেখলে, একদিকে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে শুরু করে ব্যাপটিক মিশন, তারপরে কি হলো না মুদ্রণ যন্ত্রের মাধ্যমে বাংলার বই ছাপানো, এবং সাথে সাথে যে ভারতীয় মহাকাব্যগুলো ছিল সেইগুলোকে বাংলায় অনুবাদ করা, এবং যে হালেদের যে বাংলা ব্যাকরণ সেটাকে প্রকাশ করাতে সাহায্য করেছিলেন উইলিয়াম কেরি। তোমরা উইলিয়াম কেরি বুঝলে, এবার কয়েকটা জিনিস বুঝে নাও। 1829 খ্রিস্টাব্দে স্কটিশ মিশনারি সোসাইটি সদস্য আলেকজান্ডার ড্রাফ কলকাতায় এসে অনেকগুলি মিশনারি স্কুল তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন। তাহলে যেমন উইলিয়াম কেরি একদিক দিয়ে সবকিছু উদ্যোগ নিয়ে কলেজ স্থাপন করেছে সবকিছু দেখলে, তেমন কি হলো স্কটিশ, এটা কি একটা স্কটিশ একটা দেশ, স্কটিশ থেকে কি হলো মিশনারি আলেকজান্ডার ড্রাফ কলকাতায় এসে কি করলো না অনেকগুলো মিশনারি তৈরি করলো। সেগুলির মধ্যে সব থেকে বিখ্যাত ছিল জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন 1830 খ্রিস্টাব্দে। এই সালগুলো আর এই নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। দেখো পরপর এক একটা করে সালগুলো পরপর করে আসছে, তো পরপর মনে রাখলে অনেক সুবিধা হবে। সংস্কৃতজ্ঞ পণ্ডিত হেমেন হেরাস উইলসন এর নেতৃত্বে 1824 খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজ পঠন পাঠন শুরু হয়। তাহলে বিদেশিরাও কিন্তু আস্তে আস্তে কি সংস্কৃত কলেজকে প্রমোট করতে শুরু করলো, এবং তারাও এই কলেজ আস্তে আস্তে বাড়িয়ে তুললো, এবং তারাও এর জ্ঞান অর্জন করেছিল। একটা নাম তো তোমরা পেলেই। ওই কলেজের মূল উদ্দেশ্য ছিল সংস্কৃত সাহিত্যের চর্চার পাশাপাশি পাশ্চাত্য জ্ঞানের বিকাশ ঘটানো। দেখো এই পাশ্চাত্য জ্ঞান বলতে কিন্তু ইউরোপীয় জ্ঞানকে বোঝায়। তখন কিন্তু দুটো জ্ঞানের ছিল। তোমরা যদি আমাদের ভারতীয় কন্টিনেন্টে দেখো, তখন ভারত বলতে কি, ভারত বলতে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এটা ছিল, এবং পাশাপাশি যে সমস্ত দেশ ছিল যে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই সমস্ত যে পাশাপাশি দেশগুলো ছিল, তো ভারতীয় উপমহাদেশের দেশগুলোকে শিক্ষা ব্যবস্থাগুলোকে কি বলা হতো না প্রাচ্যের শিক্ষা। কি বলা হতো? প্রাচ্যের শিক্ষা। প্রাচ্যের শিক্ষা। আর ইউরোপীয় শিক্ষাটাকে বলা হতো পাশ্চাত্যের শিক্ষা। তাহলে কি কি ছিল? একটা প্রাচ্যের শিক্ষা ছিল, একটা পাশ্চাত্যের শিক্ষা ছিল। এই যে পাশ্চাত্য জ্ঞান মানে পাশ্চাত্যের শিক্ষা, ঠিক আছে তো? এবং এটাকে বলা হতো কি প্রাচ্য ও পাশ্চাত্য বা পাশ্চাত্য। প্রাচ্যের শিক্ষা বা পাশ্চাত্যের শিক্ষা। তাদের লক্ষ্য কি ছিল? যে পাশ্চাত্য শিক্ষাকে আমরা এখানে কি করব না এখানে বাড়িয়ে তুলবো। তাহলে তাদের শুধু সংস্কৃত সাহিত্য যে চর্চা সেটার উদ্দেশ্য ছিল না, সঙ্গে সঙ্গে পাশ্চাত্যের শিক্ষা বা পাশ্চাত্যের জ্ঞান এবং যে বিজ্ঞান সেগুলোকে তারা এখানে কি করতে ছিল? প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এবং প্রাচ্যের শিক্ষা যে আমাদের যে শিক্ষা ছিল সেই শিক্ষাকে থেকে ওদের শিক্ষা ওরা মনে করতো উন্নত, তাই তারা এখানে পাশ্চাত্যের শিক্ষা দিতে চেয়েছিল। তাহলে পাশ্চাত্যের শিক্ষার ওখানটা বুঝতে পারলে তোমরা। এবার দেখো পরপর কয়েকটা পয়েন্ট আছে, এইভাবেই বুঝে বুঝে চলে যাও। 1823 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রশাসন জেনারেল কমিটি অফ পাবলিক, দেখো এখান পর্যন্ত যদি দেখতে পাও ইনস্ট্রাকশন তৈরি করলেন। কি করলেন না ইনস্ট্রাকশনটা কি ছিল? ওই
কমিটি ভারতবর্ষে শিক্ষা বিস্তারকে গুরুত্বপূর্ণ মনে করে কয়েকটি প্রস্তাব দেয়। কি প্রস্তাব? সেই প্রস্তাবে আরো 2টি সংস্কৃত কলেজ, একটি মাদ্রাসা প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। তাহলে কি বললো? যে আরো 2টো সংস্কৃত কলেজ তৈরি করতে হবে এবং আরেকটা মাদ্রাসা তৈরি করতে হবে। তাহলে তারা কি এই ভারতীয় শিক্ষাকে কিন্তু আস্তে আস্তে কি করছিল? বাড়িয়ে তুলছিল। কিন্তু তাদের কিন্তু এই শিক্ষা ব্যবস্থাকে বাড়িয়ে তোলার লক্ষ্য কিন্তু উদ্দেশ্য একটাই ছিল, আমি প্রথমেই বলেছি। তো চলো দেখা যাক। 1817 খ্রিস্টাব্দে কলকাতা হিন্দু কলেজ তৈরি করা হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইট ইস্ট এবং ডেভিড হেয়ার ওই কলেজের প্রতিষ্ঠার উদ্যোগী হয়েছিলেন। এখন তোমরা বলবে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মানে? এটা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, এ কোথায় বিদেশিদের নাম বলছেন? দেখো, তখন যাদের হাতে ক্ষমতা চলে যেত, বিচার ব্যবস্থাও তাদের হাতেই চলে যেত। তাই তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ক্ষমতা চলে গেছে, তাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু বিচার ব্যবস্থাও নিয়ন্ত্রণ করত। তাই তাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কলকাতা শহরের শিক্ষিত ও ধনী বেশ কিছু ব্যক্তিবর্গ হিন্দু কলেজে পরিচালনার সঙ্গে যুক্ত হয়েছিলেন। তাহলে কি হলো? হিন্দু কলেজের পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও হলো, এবং তার মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন যে আমাদের রাজা রামমোহন রায়ও হিন্দু কলেজের কার্যক্রমের সঙ্গে কি যুক্ত হলেন। তাহলে এই যে হিন্দু কলেজের কার্যক্রমে এর সঙ্গে কি ব্রিটিশরাও যুক্ত হলো, এবং আমাদের ভারতীয় একটা উল্লেখযোগ্য নাম হলো রাজা রামমোহন রায়। দেখো, হিন্দু কলেজের সঙ্গে রাজা রামমোহন রায় যুক্ত হলেন। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে 1823 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় কি করেছিলেন না, লর্ড অ্যামহার্স্টকে একটি কি চিঠি লিখলেন। তো কে চিঠি লিখলেন? রাজা রামমোহন রায়। সেই চিঠিতে রামমোহন সংস্কৃত শিক্ষা ও সংস্কৃত কলেজে প্রতিষ্ঠার বিরোধিতা করেন। এখন বলবেন যে হ্যাঁ, রাজা রামমোহন রায় নাকি সংস্কৃত কলেজের বিরোধিতা করেছে? দেখো, তোমাকে আগে বুঝতে হবে, উনি কিন্তু চিঠিটা লিখেছিলেন সংস্কৃত শিক্ষা এবং সংস্কৃত যে কলেজ তার বিপক্ষে নয়। উনি লিখেছিলেন তখনকার সংস্কৃত ভাষাকে নিয়ে অনেক কুসংস্কার ছিল, সেই সমস্ত কুসংস্কার দূর করার জন্য উনি চিঠি লিখেছিলেন। কিন্তু এইটা ইতিহাসে বলা হয় যে তিনি নাকি কি করেছিলেন না, সংস্কৃত কলেজের বিরোধিতা করেছিলেন। না, বিরোধিতা করেননি, তিনি সেই সময় যে সংস্কৃত কলেজ নিয়ে একটা ভ্রান্ত ধারণা এবং কুসংস্কার ছিল সেইগুলোকে পরিত্যাগ করার জন্য এর বিরুদ্ধে চিঠি লিখেছিলেন। দেখো, রাজা রামমোহন রায়ের পরে 1835 খ্রিস্টাব্দের পর থেকে ইংরেজি ভাষা নির্ভর পাশ্চাত্য শিক্ষা দেখো দ্রুত বিস্তার ঘটতে থাকে। তো তোমাদেরকে বলেছিলাম যে ভারত মহাদেশে কি ছিল? প্রাচ্য শিক্ষা, এবং ইউরোপ মহাদেশের কি ছিল? পাশ্চাত্য শিক্ষা। সেই ইউরোপ মহাদেশের পাশ্চাত্য শিক্ষা দ্রুত কি হলো? বিস্তার করতে শুরু করলো। এবং 1839 খ্রিস্টাব্দে একটি প্রতিবেদনে সরাসরি বলা হয় যে ইংরাজি শিক্ষার বিস্তারে প্রশাসন বেশি জোর দেবে। তাহলে যে প্রশাসন ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা ইংরাজি শিক্ষার প্রতি বেশি জোর দেবে, তবে পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিরও জন্য সরকারি অনুদান বরাদ্দ করা হবে। তাহলে এছাড়াও যে সমস্ত প্রতিষ্ঠান আছে, যেমন হচ্ছে সংস্কৃত কলেজ, মাদ্রাসা, তাদেরকেও অনুদান দেওয়া হবে। ইংরাজি ভাষার পাশাপাশি বিভিন্ন দেশীয় ভাষাতেও পড়াশোনা করার অধিকার শিক্ষার্থীদের দেওয়া হয়। কি বলা হলো না, ইংরাজি ভাষার সাথে সাথে তোমরা যদি বাংলাতে পড়ো বা আরবিতে, ফরাসিতে, বিভিন্ন ভারতীয় যে সংস্কৃত ভাষা থেকে শুরু করে যা আছে তোমরা পড়তে পারবে, এর অনুমোদন দেওয়া হয়েছিল। তবে এই সালটা তোমরা ভালো করে মনে রাখবে, 1844 খ্রিস্টাব্দ নাগাদ সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ইংরাজি ভাষা জ্ঞানকেই আবশ্যক বলে ঘোষণা করা হয়। তাহলে কি হয়? যদি তোমাকে সরকারি চাকরি পেতে হয়, তোমাকে কি করতে হবে? ইংরাজি ভাষায় পড়াশোনা করতে হবে। দেখো, তাদের যে একটা লক্ষ্য ছিল, আমি প্রথমে শুরুতে বলেছিলাম যে কিছু সংখ্যক ইংরাজি জানা ভারতীয় তৈরি করা, যারা রক্তে মাংসে হবে কি ভারতীয়, কিন্তু চিন্তা ভাবনা বিবেক চেতনায় হবে ব্রিটিশ। তাদেরকে দিয়েই তো ইংরেজরা শাসন করবে। তো সেই উদ্দেশ্যটা এখান থেকে শুরু করছে যে
1844 খ্রিস্টাব্দে বলে দিচ্ছে, দেখো তোমরা যদি সরকারি চাকরি পেতে চাও তাহলে তোমাদেরকে ইংরাজি জানতে হবেই। ইংরাজি ভাষা কেন্দ্রিক শিক্ষা চর্চা নীতির পিছনে লর্ড ম্যাকলের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনটি ছিল গুরুত্বপূর্ণ। তাহলে কে এই প্রতিবেদনটা করেছিল? না লর্ড ম্যাকলে। দেখো প্রতিবেদন বলতে কি, সমস্ত নীতি নির্ধারকের জন্য একটা লেখা হয় যে এইটা করা উচিত, সেই রিপোর্টটা হচ্ছে প্রতিবেদন। ঠিক আছে, তো এই লর্ড ম্যাকলের সম্বন্ধে একটু জানা যাক। দেখো ম্যাকলের প্রতিবেদন, এখানে ম্যাকলে যে প্রতিবেদন পেশ করলো সেই প্রতিবেদনটা কি ছিল না 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন ম্যাকলে ভারতবর্ষে শিক্ষার প্রসঙ্গে একটি প্রতিবেদন পেশ করেন। দেখো এই যে টমাস ব্যাবিংটন ম্যাকলে, ইনি কিন্তু ইংরাজি শিক্ষা ব্যবস্থার প্রতিবেদন করেছিলেন এবং এনার ধাঁচাই কিন্তু পরবর্তী সময়ে আমাদের যে ভারতের শিক্ষা ব্যবস্থা চলে চলে আসছে। আজ পর্যন্ত কিন্তু কিছু পরিবর্তন হয়েছে অবশ্যই, কিন্তু তার একটা ধাঁচ কিন্তু আজ পর্যন্ত রয়ে গেছে। তার মিনিট অন ইন্ডিয়ান এডুকেশন প্রতিবেদনে, তাহলে তার প্রতিবেদনটার নাম কি ছিল না মিনিট অন ইন্ডিয়ান এডুকেশন। সেই প্রতিবেদনে বলেন ভারতবর্ষে ইংরাজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করাই উপনিবেশিক প্রশাসনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। তিনি কি বললেন যে ভারতবর্ষে ইংরাজি জানা মধ্যবিত্ত একটা শ্রেণী কি তৈরি করা উচিত। সেই শিক্ষিত মধ্যবিত্তরা জন্মগতভাবে ভারতীয় হলেও রুচি, আদর্শ ও নৈতিক আচরণের দিক থেকে হবে ব্রিটিশ। ব্রিটিশ মানে এখনকার যে ইংল্যান্ড আছে তখন কি নাম ছিল ব্রিটিশ, আমাদের ভারতকে শাসন করেছিল ব্রিটিশ, তাহলে কাদের মতো হবে না ব্রিটিশদের মতো হবে, এমনটাই আশা করেছিলেন ম্যাকলে। তাহলে তাদের মূল উদ্দেশ্য ম্যাকলের প্রতিবেদনে প্রকাশ পেয়ে গেল। তার প্রতিবেদনে ম্যাকলে জানিয়েছিলেন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষায় শিক্ষার চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না। এর আগে কিন্তু ভারতীয় ভাষায় শিক্ষা অর্জন করলে মাদ্রাসাকে, হিন্দু কলেজকে তারা কি সরকারি অনুদান দিয়েছিল, কিন্তু ম্যাকলের প্রতিবেদনে বলা হলো যে ভারতীয় যারা ভাষায় জ্ঞান চর্চা করবে তাদেরকে কোনো রকম কি দেওয়া হবে না, তাদেরকে কোনো রকমের যে অনুদান সরকারি তা দেয়া হবে না, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে দেয়া হবে না। ম্যাকলে হচ্ছে, ইনি হচ্ছেন ম্যাকলে। ওকে, এনার ছবিটা তোমরা একটু চিনে রাখবে। ম্যাকলে ও সংস্কৃত কলেজের বিলুপ্তির পক্ষে সওয়াল করেছিলেন। বাস্তব ম্যাকলের ধারণা ছিল ব্রিটিশরাই জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরেই উপনিবেশিক হিসাবে ভারতের আধুনিকতা আসবে। সে কারণেই তার প্রতিবেদনে ম্যাকলে ভারতের প্রচলিত জ্ঞান চর্চাকে হেয় করেছিলেন। তাহলে তিনি কি করলেন যে আমাদের প্রচলিত জ্ঞান চর্চা ছিল তাকে হেয় করলেন, বললে এই জ্ঞান চর্চা দ্বারা আধুনিক হওয়া যাবে না। এবং তারা ভেবেছিল যে আমরাই উন্নত, তাই আমাদের শিক্ষার মাধ্যমে ভারতের উন্নতি সাধন হবে। এটা ছিল তার প্রতিবেদন। ম্যাকলের প্রতিবেদনের পরে আমরা পাচ্ছি উডের প্রতিবেদন। দেখো উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ, এটা কি না, এটা হচ্ছে 1854 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয়। তাকে উডের প্রতিবেদন বা উডস ডেসপ্যাচ বলা হয়। তাহলে কি বলা হয় উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ বলা হয়। যেহেতু উড সাহেব করেছিলেন, উডের সাহেবের নামে উডের ডেসপ্যাচ বলা হয়েছে। সেই ডেসপ্যাচে সরকারকে প্রাথমিক একদম দেখো কি কি বলা হয়েছিল সেই ডেসপ্যাচে না প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। কি দেওয়া হয় না দেখো প্রাথমিক বলতে কি জানো তো ক্লাস 1, 2, 3, 4, আর বিদ্যালয় লেভেল বলতে 8, 9, 10 এইগুলোকে বুঝিয়েছে। তাহলে একেবারে প্রাথমিক
যে একবার শুরু থেকে শিক্ষা থেকে শুরু করে একদম বিদ্যালয় পর্যন্ত শিক্ষার যে প্রতিবেদন উনি একটা পেশ করেছিলেন। পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যম হিসাবে ইংরেজি, ভারতীয় দুই ধরনের ভাষা চর্চার কথা বলা হয়েছিল। তাহলে ইনি কিন্তু পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য শুধুমাত্র ইংরাজি ভাষাকেই গুরুত্ব দিলেন না, সাথে সাথে ভারতীয় ভাষাকেও কি গুরুত্ব দিলেন, বললেন ইংরেজিতেও পড়তে পারো, ভারতীয় ভাষাও পড়তে পারো, কিন্তু পড়তে হবে কি পাশ্চাত্য শিক্ষা ধাঁচে। সেই মোতাবেক উপনিবেশিক সরকারের তরফে কয়েকটি উদ্যোগের গ্রহণ করা হয়। তাহলে কি হলো, সেই মোতাবেক কয়েকটা উদ্যোগ গ্রহণ করা হলো। 1857 খ্রিস্টাব্দে 3টি প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল। দেখো এখানে প্রেসিডেন্সি বলতে কিন্তু প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নয়, প্রেসিডেন্সি হচ্ছে সেই দুর্গ বা যেখান থেকে তারা কি করতো, সেই একটা দুর্গ, যেই দুর্গ থেকে তারা কি করতো না তাদের প্রশাসনিক কার্যকলাপ চালাতো, সেটাকে বলা হতো প্রেসিডেন্সি। তো তোমরা তো জানো মূল 3টে প্রেসিডেন্সি ছিল এবং সেই প্রেসিডেন্সি থেকে তারা কি একটা বড় অংশকে নিয়ন্ত্রণ করতো, ঠিক আছে, প্রশাসনিক কার্যকলাপ চালাতো। তো সেই প্রশাসনিক কার্যকলাপ চালানোর যে বিল্ডিং যে সেটাকে বলা হয় প্রেসিডেন্সি, এবং তার পুরো অঞ্চলে যতগুলো অঞ্চল তার অন্তরে আছে সেগুলো সেই প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ধরা হতো। তো মূল 3টে তো প্রেসিডেন্সি ছিল, তোমরা যদি আমার দ্বিতীয় অধ্যায় পড়ে থাকো সেখানে দেখতে পাবে কলকাতা, বোম্বাই আর মাদ্রাজ। দেখো বোম্বাই তখন নাম ছিল, এখন মুম্বাই। তো সেখানে কি বললো, এই 3টে প্রেসিডেন্সিতে 3টে বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। উচ্চ বিদ্যালয়ের সংখ্যাও আগের থেকে বাড়ানো হয়। তাহলে কি হলো, উচ্চ বিদ্যালয় বলতে তোমরা এখনো জানো যে ক্লাস 9, 10, 11, 12 এগুলোকে উচ্চ বিদ্যালয় বলা হয়। এখন তো উচ্চ মাধ্যমিক বলতে 11, 12 কেই বোঝানো হয়। তো ওই যে উচ্চ বিদ্যালয় তখন 9, 10, 11, 12 এগুলোকে কি হলো বাড়ানো হলো, সংখ্যায় আরো অনেক বাড়ানো হলো। তাছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে অনেকগুলি প্রাথমিক বিদ্যালয় খোলা হয়। তারা কি করলো, এছাড়াও কিছু প্রাথমিক বিদ্যালয় খুললো। তাহলে একদিকে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বাড়ানো হলো, একদিকে উচ্চ মাধ্যমিক যে বিদ্যালয় ছিল সেগুলোর সংখ্যাও বাড়ানো হলো, সাথে সাথে 3টে প্রেসিডেন্সিতে 3টে ইউনিভার্সিটি খোলা হলো। তাহলে আমরা উডের ডেসপ্যাচটা বুঝতে পারলাম। এরপরে দেখো উপনিবেশিক প্রশাসনের তরফে গৃহীত শিক্ষা বিস্তার নীতির কতগুলি জরুরি দিক ছিল। এই শিক্ষা বিস্তারের উদ্দেশ্য ছিল সমাজে কিছু সংখ্যক মানুষকে শিক্ষিত করে উপনিবেশিক প্রশাসনিক কাঠামোর সঙ্গে সংযুক্ত করে নেওয়া। তাহলে আমি প্রথমেই তোমাদেরকে বললাম কি না, সমাজের কিছু সংখ্যক মানুষকে তারা কি করতে চেয়েছিল না ইংরাজি শিক্ষা শিক্ষিত করে, এবং তাদের কাজ যাতে করতে সুবিধা হয়। এত বড় প্রশাসন তৈরি করা তো সম্ভব নয়, ইংরেজ থেকে নিয়ে এসে ব্রিটিশরা তাদের দেশ থেকে নিয়ে আসবে, এত বড় আমলাতন্ত্র তৈরি করাও সম্ভব নয়, ব্রিটেন থেকে নিয়ে আসবে। তাই তারা চাইলো যে ভারতীয়দেরকে শিক্ষিত করে আমরা কি করব না একটা ক্লার্ক শ্রেণী তৈরি করব, নিচে নিচে যারা কাজ করবে তারা সব ভারতীয় থাকবে, ভারতীয়দেরকে দ্বারাই ভারতীয়দেরকে শাসন করব, এবং উপর পদে যারা থাকবে তারা সব ব্রিটিশ থাকবে, ইউরোপীয়রা থাকবে। তাই তারা এই ব্যবস্থা নিয়েছিল। বাস্তবে সার্বিক গণশিক্ষার কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। এইটা কিন্তু একটা ভালো পয়েন্ট, ভালো করে বুঝবে। সার্বিক গণশিক্ষা মানে কি, সবাই শিক্ষিত হবে, ভারতে যতজন আছে সবাই শিক্ষিত হবে, গণশিক্ষা। তো এই ব্যবস্থা কিন্তু নেয়নি। তারা চায়নি যে ভারতে সবাই শিক্ষিত হোক, তারা চেয়েছিল কিছু সংখ্যক মধ্যবিত্ত শিক্ষিত হোক, যারা আমাদের কাছে চাকরি খুঁজবে, ইংরাজি জানবে, আর মাংসতে আর রক্ততে তারা ভারতীয় হলে চিন্তা ভাবনায় আমাদের মতো হবে, আমাদের মতো তারা কাজ করবে। তাছাড়া উচ্চ শিক্ষার মাধ্যম হিসেবে ইংরাজি ভাষাকে নির্দিষ্ট করে দেওয়ার ফলে শিক্ষা বিস্তারের গৌণমুখী চরিত্র তৈরি হয়নি। তাহলে তারা কি হলো, যেহেতু ইংরাজি শিক্ষাকে উচ্চ শিক্ষার প্রধান কি করলো, বললো যে তোমাদেরকে যদি উচ্চ শিক্ষা অর্জন করতে হয় তোমাদেরকে কি করতে হবে না ইংরাজি জানতেই হবে। তাহলে প্রথম ক্রাইটেরিয়া কি, ইংরাজি জানতে হবে। তো প্রধান ক্রাইটেরিয়া যেহেতু এটা হয়ে গেল, তো সবাই তো ইংরাজি ভালো পারতো না, সে কারণে এই যে শিক্ষাটা গণমুখীও হয়নি, যতটা হয়েছিল প্রাথমিক স্তরে রয়ে গেছিল। পাশাপাশি উপযুক্ত প্রায়োগিক প্রশিক্ষণ বা হাতে কলমে শেখার ব্যবস্থা যথেষ্ট না থাকায় কেবল পুঁথিগত চর্চার উপরেই শিক্ষার বিস্তার নির্ভর করে। দেখো প্রায়োগিক প্রশিক্ষণ বলতে এখানে প্র্যাকটিক্যাল যে
প্রশিক্ষণ সেটাকে বোঝানো হয়েছে, প্র্যাকটিক্যাল বিষয়গুলো নেই, হাতে কলমে যে শিখবে ছেলেরা সেইগুলো বিষয় নেই। কি আছে পুঁথিগত শিক্ষা। পুঁথিগত শিক্ষা বলতে কি না বই মুখস্থ করবে, ইংরাজির ভাষাগুলো জানবে, ইংরাজি লিখতে জানবে, ইংরাজি পড়তে জানবে, এইগুলো ছিল। তো যেহেতু হাতে কলমে কিছু শেখার ব্যবস্থা নেই, সেই জন্য খুব একটা আগ্রহী হয়ে ওঠেনি ভারতীয়রা তখন। আর তাছাড়া পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রতি অনেক ক্ষেত্রেই নির্বিচার সমর্থনের ফলে ভারতীয় প্রচলিত শিক্ষার চর্চা কমে অবলুপ্তির মুখোমুখি হয়েছিল। তাহলে কি হলো, তারা একদিকে যেমন ইংরেজি শিক্ষাকে বিস্তার করতে শুরু করলো, তখন কি হলো ভারতীয় যে শিক্ষা আছে তা কি হলো, কেউ মধ্যবিত্তরা কি চাইলো, একটা চাকরি করার জন্য তারা ওই ইংরেজি শিক্ষার দিকে দৌড়ালো। সে কারণে যে আমাদের ভারতের যে প্রাচ্য শিক্ষা ছিল সেই সমস্ত শিক্ষা কি হয়ে গেল, আস্তে 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 কমতে শুরু করলো এবং অবলুপ্তির মুখোমুখি হয়েছিল। প্রথম দিকে নারী শিক্ষার বিষয়টিকেও অবহেলা করা হয়েছিল উপনিবেশিক শিক্ষানীতিতে। তাহলে উপনিবেশিক যে শিক্ষানীতি ছিল, ব্রিটিশরা যে শিক্ষানীতি করেছিল তাতে কিন্তু নারী শিক্ষার উল্লেখ করেনি। তারা নারী শিক্ষাকে একটা অবহেলা করেছিল যে নারীদেরকে শিক্ষা দিয়ে কি হবে। ব্যক্তিগত কয়েকজনের উদ্যোগে নারী শিক্ষার বিস্তার শুরু হয়। তাহলে ব্যক্তিগত কয়েকজন নারী শিক্ষাকে কি করেছিল, সমর্থন করেছিল এবং তারা নারী শিক্ষাকে একটা দেবার প্রয়োগ বা প্রয়াস করেছিল। তার মধ্যে অন্যতম প্রধান ছিল বিটন সাহেব। তোমরা বেথুন জানবে, বেথুন, বিটন সাহেবকে বলা হতো বেথুন। এর উদ্যোগে তৈরি হয় বেথুন স্কুল। কি হয় না, বেথুন স্কুল। কি তৈরি হয়, বেথুন স্কুল। তাহলে নারী শিক্ষার জন্য কি তৈরি হয়েছিল না, বেথুন স্কুল। এর আগে তোমরা শিক্ষা ব্যবস্থাটা দেখলে, এবার কি দেখবে, এবার দেখবে তোমরা জমি জরিপ ও রাজস্ব নির্ণয়। তাহলে জমি জরিপ হয়েছিল, সেই জমি জরিপ বলতে কি না, জমির ম্যাপ তৈরি করা, জমি কতটা আছে, জায়গা কতটা আছে সেটাকে নির্ণয় করা, এবং রাজস্ব নির্ণয়, এইগুলো হয়েছিল। তো সেই দেখা যাক কি কি আছে এর মধ্যে। ভারতীয় উপনিবেশিক প্রশাসনের রাজস্ব ব্যবস্থা বিষয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল। কি হয়েছিল না, উপনিবেশিক যে প্রশাসন বা রাজস্ব ব্যবস্থা ছিল সেইটার জন্য কি হচ্ছে, বিশেষ নানা রকম পরীক্ষা নিরীক্ষা করলো। তার মধ্যে জমি জরিপ করা ও তার ভিত্তিতে রাজস্ব নির্ণয় করার প্রক্রিয়াটিও গুরুত্বপূর্ণ ছিল। তাহলে এতদিন এই ব্যবস্থা ছিল না, তাহলে কি করতে চাইলো, যে জমিকে মাপজোক করা হবে এবং যতটা জমি হবে তার ভিত্তিতে রাজস্ব আদায় করা হবে। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর বাংলা নতুন নবাব মীর জাফরের থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা থেকে কুলফি পর্যন্ত 24টি পরগনায় জমিদারি পায়। তাহলে কি বললো, এক একটা ছিল কি পরগনা, মানে 24টা পরগনা নিয়ে কি নাম হলো, 24 পরগনা। বুঝতে পেরেছো, তাহলে এক একটা পরগনা ছিল। তাহলে কি পেল না, 1757 খ্রিস্টাব্দে যখন পলাশি যুদ্ধ হয়েছিল, তো যুদ্ধ জয়ের পরে নবাবের পদে বসানো হয়েছিল, তোমরা সবই জানো যে মীর জাফরকে। তো তাহলে মীর জাফরের কাছ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি যে পরগনাগুলো ছিল, এক একটা পরগনা ওরকম করে 24টা পরগনাকে পেয়েছিল। তখন রবার্ট ক্লাইভ নতুন জমিদারি মাপজোকের জন্য একদল জরিপদের খোঁজ করতে থাকলেন। তাহলে জরিপ কারা, যারা জমি মাপজোক করে তাদেরকে খোঁজ করতে থাকলেন। অবশেষে 1760 খ্রিস্টাব্দে ফ্যাকল্যান্ড নতুন 24 পরগনার জমি জরিপের কাজ শুরু করেন। তাহলে কি হলো, ফ্যাকল্যান্ড নতুন ভাবে কি হলো 24 পরগনার জমি জরিপের কাজ শুরু করলেন। তবে কাজ শেষ হওয়ার আগেই ফ্যাকল্যান্ড মারা যান। তাহলে উনি মারা গেলেন, তার কাজ শেষ করলেন হক ক্যামেরন। তাহলে কি হলো, ফ্যাকল্যান্ড পুরোপুরি জমি জরিপ করতে পারলেন না, তিনি মারা গেলেন এবং তেনার কাজটাকে শেষ করলেন হচ্ছে হক ক্যামেরন বা ক্যামেরন। হক ক্যামেরন জমি জরিপ নীতি সমস্ত কিছু কি নির্ণয় করলেন। 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন জেমস রেনেল।
তাকেই 1767 খ্রিস্টাব্দের ব্রিটিশ কোম্পানি ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হিসাবে নিয়োগ করে। তাহলে কি হলো, এর আগে কিন্তু নদীপথগুলো এত ভালোভাবে জরিপ করা হয়েছিল না, কিন্তু এখন কি নদীপথগুলোকেও কি হলো, জরিপ করা হলো। বাংলার, কোথার না আমাদের এই বাংলার নদীপথগুলির জরিপ করে কে করলো না, বাংলার যে নদীপথগুলোকে জরিপ করলেন কে, রেনেল মোট 16টি মানচিত্র তৈরি করেছিলেন। সেই প্রথম সেই আমলের বাংলার নদী গতিপথের মানচিত্র বানানো হলো। তাহলে এর আগে কিন্তু এই নদীপথের মানচিত্র বানানো হয়েছিল না, সেই প্রথমে মানচিত্র বানানো হলো। কটা মানচিত্র না, 16টা নদীর পথের মানচিত্র বানানো হলো। এইগুলো দেখতেই পাচ্ছ, একটা নদীপথের ছবি দেওয়া আছে। তো তাহলে কি হলো, একদিকে যেমন তারা শিক্ষা বিস্তার করেছিল, সাথে সাথে তারা কি জমি জরিপ ব্যবস্থাও করতে থাকলো। দেখো 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল। সেই বক্সারের যুদ্ধের পর দেওয়ানির অধিকার পাওয়ার ফলে ক্রমেই বাংলার জমি জরিপ করে রাজস্ব নির্ণয় বিষয় কোম্পানি তৎপর হয়ে ওঠে। তাহলে 1770 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে কম্পট্রোলিং এবং কাউন্সিল অফ রেভিনিউ নামের একটি কি কমিটি গঠন করা হয়। তাছাড়াও আরো একটা আলাদা রেভিনিউ বোর্ড তৈরি করা হলো। এখনো যদি তোমরা যাও তো ভিডিওতে দেখবে যে রেভিনিউ অফিস আছে, যেটা বিএলও এন্ড বিএলআরও বলা হয়। তো সেখানে কি হয় না, জমির যে খাজনা আদায় করা হয় বা জমি সংক্রান্ত বিভিন্ন রেকর্ডের কাজ করা হয়। তো তখন তারা ওনারা কি করলো না, জমির যে জরিপের একটা কি করলো, কাউন্সিল তৈরি করলো। তার নাম কমিটি অফ রেভিনিউ। তাহলে তার নাম দেওয়া হলো কে, কমিটি অফ রেভিনিউ। রেভিনিউ মানে হচ্ছে যে টাকাটা আদায় করা হয় সেটাকে বোঝানোর জন্য রেভিনিউ। 1786 খ্রিস্টাব্দে কমিটি অফ রেভিনিউ নতুন করে সাজিয়ে তার নাম দেওয়া হয় বোর্ড অফ রেভিনিউ। এটা আলাদা আলাদা হবে, অফ নয় অফ, বোর্ড অফ রেভিনিউ। সেই থেকে ওই নতুন বোর্ড অফ রেভিনিউ রাজস্ব সংক্রান্ত বিষয় দেখাশোনা করতে থাকে। তাহলে কি হলো, বোর্ড অফ রেভিনিউ সেই থেকে যে রাজস্বর দায়িত্ব গ্রহণ করতে থাকলো। তাহলে তোমরা জমি জরিপ নীতি বুঝলে, সেখানে কয়েকটা জিনিস তুমি বুঝে নাও। একটা হচ্ছে কি, ইজাদারি ব্যবস্থা। তাহলে ইজাদারি ব্যবস্থাটা কি, দেখো ইজাদারি ব্যবস্থা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ব্যবস্থা নিয়েছিলেন। সেটা কি না, ব্রিটিশ কোম্পানির বাংলা প্রেসিডেন্সির ভূমি রাজস্ব বন্দোবস্ত নিয়ে নানা পরীক্ষা করতে শুরু করে। প্রথমে জমির নিলামে সবচেয়ে বেশি ডাক দেওয়া ব্যক্তিকে জমি দেওয়া হতো। পরে প্রতি 1 বছর করে একজন ব্যক্তির সঙ্গে কোনো কোম্পানির ভূমি রাজস্ব বন্দোবস্ত করেন। তাহলে কি করলেন ওনা না, একজনকে বললো, ডাক দিল, যে বেশি টাকা দেবে সে তাকে জমি দেওয়া হবে না জমিদার হিসাবে। তারপরে বললো 1 বছরের মধ্যে 1 বছর করে করে দেওয়া হবে। 1772 খ্রিস্টাব্দে জুন মাসে ওয়ারেন হেস্টিংস নদিয়া জেলায় একটি নতুন ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করেন। সেই বন্দোবস্ত অনুযায়ী যে ব্যক্তি জমির নিলামে সব থেকে বেশি খাজনা দেওয়ার ডাক দেবে তার সঙ্গে কোম্পানির ওই জমির বন্দোবস্ত করবে। তাহলে কি, এটা তো আগেও ছিল, কিন্তু নতুন কি হলো, নতুন হলো না, 5 বছরের জন্য ওই জমি ওই ব্যক্তিকে ইজারা দেয়া হতো বলে ওই বন্দোবস্তকে ইজারাদারি বন্দোবস্ত বলা হয়। তাহলে কি করতো, যে ডাক হতো, সে ডাকে যে সব থেকে বেশি টাকা দিবে সে জমি পাবে কত বছরের জন্য না, 5 বছরের জন্য। এই 5 বছরের জন্য তারা জমি পেয়ে যাবে। এই ইজারা, একে কি বলা হতো না, ইজারাদারি ব্যবস্থা। কারণ কি না, একটা ইজারা হতো, ইজারাটা কি 5 বছরের জন্য, তো সেই জন্য এটাকে বলেছে ইজারাদারি ব্যবস্থা। আর তাছাড়াও এই যে ইজারাদারি ব্যবস্থা, এটা কি 5 বছরের জন্য করা হতো, সেই 5 বছরের জন্য করা হতো বলে একে বলা হতো 5 সালা ব্যবস্থা। কি বলা হতো না, 5 সালা বন্দোবস্ত বা 5 সালা
ব্যবস্থা, এই যে পাঁচশালা বন্দোবস্ত যদি পড়ো তোমরা দেখবে। তবে দুটোই ইজারাদারি বন্দোবস্তের বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। অনেক ইজারাদারিরাই গ্রাম সমাজের বাইরে লোক হওয়ার জন্য ঠিক মতো রাজস্ব নির্ণয় করতে পারেনি। তাহলে তারা কি করলো, তারা সেই গ্রামের বা সমাজের বাইরের লোক ছিল, তাই তারা ঠিক মতো কি রাজস্বটা নির্ণয় করতে পারেনি। ফলে অনেক ক্ষেত্রেই ধার্য রাজস্ব বাস্তব রাজস্ব আদায়ের থেকে বেশি হয়ে গিয়েছিল। তাহলে একটা তারা রাজস্ব ধার্য করলো, মানে একটা ট্যাক্স বা একটা কর ধার্য করলো, যেই করটা সেই গ্রামের চাষিদের জন্য যে একেবারেই প্রযোজ্য হওয়া উচিত নয়, কিন্তু তিনি তেনার মতো বাইরে থাকতেন, তিনি করে দিলেন। কিন্তু সেই জমিদারদের কি অবস্থা তিনি দেখলেন না, তাই সেটা উপযুক্ত হয়ে উঠল না। সেই জন্য দেখা যায় ইজারাদারদের অনেকেই দেয় রাজস্ব শোধ করতে বাধ্য হন। তাহলে সেই জন্য দেখা যায় কি ইজারাদারদের অনেকেই দেয় রাজস্ব শোধ করতে কি ব্যর্থ হয়েছিল। তাহলে ইজারাদারি ব্যবস্থায় আমরা কি দেখলাম, পাঁচশালা দেখলে, পাঁচশালাতেও কাজ হচ্ছে না, তাই কি করলো, তাই 1790 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা বন্দোবস্ত শুরু করেন। দেখো 10 সালা মানে কি 10 বছরের জন্য কাউকে কি রাজস্বের কর আদায়ের দায়িত্ব দেওয়া হবে। কিন্তু ক্রমে এইসব বন্দোবস্ত তুলে দিয়ে ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস বাংলায় চালু করলেন চিরস্থায়ী বন্দোবস্ত। কত খ্রিস্টাব্দে না 1793 খ্রিস্টাব্দে। তাহলে দেখলো কি যে 5 সালা বন্দোবস্ত তো কাজ হচ্ছে না, এই 10 সালা বন্দোবস্ত তো কাজ হচ্ছে না, তাই তিনি কি করলেন চিরস্থায়ী বন্দোবস্ত শুরু করলেন। তার ফলে বাংলার ভূমি রাজস্ব বন্দোবস্তের একটা নতুন পর্যায় শুরু হয়। পাশাপাশি ভারতের অন্যান্য অঞ্চলেও জমির যে জরিপ ভূমি রাজস্ব নির্ণয় বিষয়ক কার্যকলাপ চলেছিল। তাহলে তোমরা বুঝতে পারলে এটা। দেখো প্রথমে কি দেখলে, এই পাঠে তোমরা প্রথমে পেলে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষাগুলো পেলে, তারপরে কি জমি জরিপ নীতিগুলো পেলে। তো পুরো ভিডিওটার মধ্যে তোমার তৃতীয় অধ্যায় পুরো পরিপূর্ণ হয়ে গেল। এরপরে আমরা তোমাদেরকে চতুর্থ অধ্যায় পড়াবো। তোমাদের এই তৃতীয় অধ্যায়ের যে তৃতীয় পাঠটা যদি ভালো লাগে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবে। আমাদের পড়ানোর যদি তোমাদের অভিভাবকদের ভালো লাগে এবং যদি কোনো কিছু তাদের পরামর্শ দিতে ইচ্ছা করে, তেনাদেরকে বলবে আমাদেরকে পরামর্শ দিতে এবং জুড়ে থাকবে আমাদের এই পরিবার স্কুলওয়ালা পরিবারের সাথে। আমি তুমি দুজন মিলে গড়ব স্কুলওয়ালাকে একটা বড় সংস্থা রূপে। ধন্যবাদ।